আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ক্রমেই জটিল আকার ধারণ করছে এবং বিশ্লেষকদের মতে এই সংকটের শিকড় খুঁজতে হলে সাম্প্রতিক সামরিক উত্তেজনার বাইরে গিয়ে 2023 সালের 7 অক্টোবরের ঘটনাকে কেন্দ্র করে পুরো পরিস্থিতিকে দেখতে হবে। ওই দিন সংঘটিত অপারেশন আল আকসা ফ্লাড ইসরায়েলের নিরাপত্তা কাঠামোকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে এবং দেশটির কৌশলগত চিন্তায় একটি মৌলিক পরিবর্তনের সূচনা করে। এই ঘটনাকে অনেকেই একটি টার্নিং পয়েন্ট হিসেবে বর্ণনা করছেন, কারণ এর আগে পর্যন্ত ইসরায়েল নিজেদের নিরাপত্তা ব্যবস্থাকে প্রায় অপ্রতিরোধ্য বলে মনে করত, কিন্তু ওই হামলা সেই ধারণাকে ভেঙে দেয় এবং নতুন বাস্তবতার সামনে দাঁড় করায়। নেতানিয়াহুর বিজয় ধারণা যেভাবে পরাজয় নিমজ্জিত হলো তার কিছুটা তুলে ধরছেন ওয়াহিদ ফারুকী। 7 অক্টোবরের ঘটনার পর ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব দ্রুত প্রতিক্রিয়া দেখায়। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কঠোর অবস্থান গ্রহণ করেন এবং গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়, এই অভিযানের মূল লক্ষ্য হল হামাসকে সম্পূর্ণভাবে ধ্বংস করা এবং ভবিষ্যতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি রোধ করা। তবে সময়ের সঙ্গে সঙ্গে দেখা যায়, ঘোষিত লক্ষ্য থাকলেও তা অর্জনের জন্য একটি সুস্পষ্ট এবং দীর্ঘমেয়াদী কৌশল অনুপস্থিত রয়েছে, যার ফলে সামরিক অভিযান দীর্ঘায়িত হয়ে একটি জটিল অচলাবস্থার দিকে এগিয়ে যায়। গাজায় চলমান সামরিক অভিযানের প্রকৃতি নিয়েও নানা ধরনের আলোচনা রয়েছে। মাঠ পর্যায়ের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, অনেক ক্ষেত্রে অভিযানগুলো অবকাঠামো ধ্বংস, শহরাঞ্চল খালি করা এবং প্রতিরোধ দুর্বল করার দিকে বেশি মনোযোগী হয়ে উঠেছে। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে এসব পদক্ষেপ নিরাপত্তার স্বার্থেই নেওয়া হয়েছে। সমালোচকদের মতে এতে করে ঘোষিত সামরিক লক্ষ্য থেকে বিচ্যুতি ঘটেছে। দীর্ঘ সময় ধরে অভিযান চললেও হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হয়নি, বরং সংগঠনটি বিভিন্ন উপায়ে টিকে থাকার সক্ষমতা দেখিয়েছে, যা সংঘাতকে আরও দীর্ঘায়িত করেছে। এই দীর্ঘস্থায়ী পরিস্থিতির মধ্যে ইসরায়েল একটি নতুন পরিকল্পনা বিবেচনা করতে শুরু করে, যাকে অনেক বিশ্লেষক ওয়েস্ট ব্যাংক মডেল বলে উল্লেখ করেছেন। এই মডেলের অধীনে দীর্ঘমেয়াদী দখল, নিয়মিত সামরিক অভিযান এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রাখার কথা ভাবা হচ্ছে। তবে এই পরিকল্পনা বাস্তবায়ন অত্যন্ত কঠিন এবং সময় সাপেক্ষ বলে ধারণা করা হচ্ছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, এই ধরনের পরিকল্পনা কার্যকর করতে 1 দশক পর্যন্ত সময় লাগতে পারে এবং তবুও স্থায়ী সমাধান নিশ্চিত করা কঠিন হবে। এই বাস্তবতার মুখে ইসরায়েল একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা মূলত সংঘাতকে সাময়িকভাবে স্থগিত রাখার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এদিকে লেবানন সীমান্তে উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে। হিজবুল্লাহ গাজার প্রতি সমর্থন জানিয়ে সীমান্তে সক্রিয় ভূমিকা নেয় এবং নিয়মিতভাবে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে থাকে। সংগঠনটির সাবেক নেতা হাসান নাসরুল্লাহ একাধিক বক্তব্যে স্পষ্ট করে দেন যে তারা এই সংঘাতে অংশগ্রহণ অব্যাহত রাখবে এবং গাজাকে একা ছাড়বে না। এই অবস্থানের ফলে সীমান্তে সংঘর্ষের মাত্রা বৃদ্ধি পায় এবং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এই চাপ মোকাবেলায় ইসরায়েল হিজবুল্লাহর নেতৃত্ব কাঠামো লক্ষ্য করে একাধিক অভিযান পরিচালনা করে। বিভিন্ন হামলায় সংগঠনটির শীর্ষ নেতাদের হত্যা করা হয় এবং এই ঘটনাগুলোকে বড় সাফল্য হিসেবে তুলে ধরা হয়। ইসরায়েলি নেতৃত্ব দাবি করে যে এতে করে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পরবর্তীতে দেখা যায়, সংগঠনটি পুনরায় সংগঠিত হয়ে কার্যকরভাবে হামলা চালাতে সক্ষম হয়েছে, যা এই দাবিগুলোকে প্রশ্নবিদ্ধ করে তোলে এবং প্রমাণ করে যে সংগঠনটির কাঠামো অনেক বেশি স্থিতিশীল। সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইরানের সরাসরি সম্পৃক্ততা। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেও ইরান সংঘাতে সক্রিয় ভূমিকা নেয় এবং ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মাধ্যমে প্রতিক্রিয়া জানায়। প্রথম দিকে কিছু কৌশলগত সাফল্য এলেও দীর্ঘমেয়াদে কোনো পক্ষই নির্ণায়ক সুবিধা অর্জন করতে পারেনি। ফলে সংঘাত একটি ভারসাম্যপূর্ণ কিন্তু
অস্থির অবস্থায় চলে যায়, যেখানে উভয় পক্ষই ক্ষয়ক্ষতির মুখে পড়েছে, কিন্তু কেউই চূড়ান্ত বিজয়ের দিকে এগোতে পারছে না। এই প্রেক্ষাপটে ইয়েমেনের আনসারাল্লাহ আন্দোলনের ভূমিকা আলোচনায় আসে। তারা ইরান ও হিজবুল্লাহর প্রতি সমর্থন জানিয়ে আঞ্চলিক পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। যদিও ইসরায়েল সরাসরি ইয়েমেনে বড় ধরনের সামরিক অভিযান চালায়নি, তবে এই ফ্রন্টটি ভবিষ্যতের জন্য একটি সম্ভাব্য ঝুঁকি হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল একাধিক ফ্রন্টে জড়িয়ে পড়েছে, গাজা, লেবানন, ইরান এবং সম্ভাব্যভাবে ইয়েমেন ও সিরিয়া। কিন্তু কোনো ফ্রন্টেই তারা স্পষ্টভাবে নির্ণায়ক সাফল্য অর্জন করতে পারেনি। ফলে টোটাল ভিক্টরি ধারণাটি বাস্তবে কার্যকর হচ্ছে না বলে মনে করছেন বিশ্লেষকরা। বরং প্রতিটি সামরিক পদক্ষেপ সীমিত সাফল্য এনে দিচ্ছে, যা দীর্ঘমেয়াদে কৌশলগত পরিবর্তন আনতে পারছে না। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি ইসরায়েলের কৌশলগত পরিকল্পনার সীমাবদ্ধতাকে সামনে নিয়ে এসেছে। দ্রুত ফল অর্জনের লক্ষ্যে নেওয়া সিদ্ধান্তগুলো দীর্ঘমেয়াদে কার্যকর হয়নি এবং এতে করে সংঘাত আরও জটিল হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মহলেও এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে এবং কূটনৈতিক চাপ বৃদ্ধি পাচ্ছে। এছাড়া গ্রেটার ইসরায়েল ধারণা নিয়ে চলমান আলোচনা আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক তৈরি করেছে। অনেক দেশ এই ধারণার সমালোচনা করছে এবং এটিকে আঞ্চলিক অস্থিতিশীলতার একটি কারণ হিসেবে দেখছে। এর ফলে কূটনৈতিক সম্পর্কেও প্রভাব পড়ছে, যা ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বর্তমান প্রেক্ষাপটে যুদ্ধবিরতি একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে দেখা দিলেও এটি স্থায়ী সমাধান নয়, বরং এটি একটি সাময়িক বিরতি, যেখানে উভয় পক্ষই নিজেদের পুনর্গঠন করে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয়। এই প্রক্রিয়া বারবার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা সংঘাতকে দীর্ঘস্থায়ী করে তুলতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত একটি দীর্ঘমেয়াদী অচল অবস্থার দিকে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। দ্রুত কোনো রাজনৈতিক সমাধান না এলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এবং নতুন ফ্রন্ট খুলে যেতে পারে। এতে করে শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক স্থিতিশীলতাও প্রভাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এই অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা, মানবিক সহায়তা বৃদ্ধি করা এবং টেকসই সমাধানের পথ খুঁজে বের করা এখন সময়ের দাবি বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যথায় যুদ্ধ ও যুদ্ধবিরতির এই চক্র অব্যাহত থাকবে এবং তা দীর্ঘমেয়াদে আরও বড় সংকট তৈরি করতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি নিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।